নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং এর নেতৃত্বে 15 সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মহাকরণে রাজ্য সরকারের সাথে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং এর নেতৃত্বে 15 সদস্য প্রতিনিধি দলটি বৃহস্পতিবার সকালে মহাকরণে রাজ্য সরকারের সাথে বৈঠক করে। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকার পঞ্চদশ অর্থ কমিশনের কাছে 5টি অর্থ বছরের জন্য যোজনা বহির্ভূত খাতে 1,07,714 কোটি টাকা দাবি করে। এই অর্থ দাবির যৌক্তিকতা প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। আগামী 3 বছরের মধ্যে রাজ্যকে মডেল স্টেট বানানোর জন্য পর্যটন, শিল্প স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা জানান। উল্লেখ্য, বুধবার রাজ্য সফরে আসে পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিরা। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, নগর সংস্থা ও এডিসির প্রতিনিধিদের সাথে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বিগত 10 মাসে রাজ্যের উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রশংসা করেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রতি সহানুভূতির মনোভাব দেখানো হবে বলেও জানান তিনি। গত 10 মাসে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রশংসা করলেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর এনকে সিং। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রয়োজনের কথা ভেবে সহানুভূতির মনোভাব দেখানো হবে বলে জানান তিনি। রাজ্য সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের কথা হয়েছে বলে তিনি জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্মারকলিপি কমিশনের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ বিকাশ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের প্রশংসা করেন তিনি। কর্মচারীদের 7ম বেতন কমিশন প্রদান ও রাজস্ব বাড়ানোর উদ্যোগেরও প্রশংসা করেছে পঞ্চদশ অর্থ কমিশন। চেয়ারম্যান ডক্টর এনকে সিং বলেন, রাজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজস্ব বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন। উল্লেখ্য, 2020 সালের 1 এপ্রিল থেকে শুরু হবে পঞ্চদশ অর্থ কমিশনের কার্যকাল। কোন রাজ্য আগামী 5 বছরের জন্য পরিকল্পনা খাতে কত পাবে তার একটা রিপোর্ট তৈরি করবে এই কমিশন। 2020 সালের 31 মার্চ শেষ হবে চতুর্দশ অর্থ কমিশনের মেয়াদ। Recognizing the special challenges of Tripura and will take a very sympathetic view to Tripura's needs, Tripura's economy, in relation to the fact that they believe, which we'll have to consider further, that from the last Finance Commission they were rather disappointed and whether the correctives can be put in place. One Finance Commission does not enter into the awards of the previous Finance Commission, but in the light of the fiscal situation and the compelling needs of Tripura, we will have a careful look at all points which they have contained in the detailed memorandum submitted to us on behalf of the government of Tripura. We go back fairly sanguine that the decisive new leadership of Tripura is committed to making Tripura an important contributor to national development, and we share this government's vision of trying to make Tripura a model state by harnessing its huge opportunities and in several areas its huge comparative factor advantages. I'll stop here, but my colleagues and I will be happy to answer 2-3 questions. But before I do that, I'll request them whether they want to add anything. You want to add anything? আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা অমরপুর থালছড়া এলাকায়। জানা যায় বাইক চালকের নাম প্রেমজিৎ রিয়াং। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জীবিতে তার চিকিৎসা চলছে।
পথ দুর্ঘটনা একটি নিত্য নতুন ঘটনা নয়। এবার সকাল আনুমানিক 11 ঘটিকায় আবারও পথ দুর্ঘটনায় অমরপুর থালছড়া মুখে নতুন বাজার থেকে আসা TR01A 1358 নাম্বারের বাস গাড়ি এবং পশ্চিম ডালাক থেকে অমরপুরে আসা একটি TR03F 5168 নাম্বারের বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালকের নাম প্রমিজয় রিয়াং, বয়স 42 বছর। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার কিছু জনসাধারণ। তারা ওই বাসের উপর চড়াও হয়। এতে বাসের বেশ কিছু অংশ ক্ষয়ক্ষতি হয়। বাইক চালকের অবস্থা বেগতিক দেখে এলাকার কিছু লোক অমরপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর বাইক আরোহীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি অটোতে আইছিলাম, রাস্তাতে পাইছে তো সাথে সাথে ওরাইয়া লই আনছে। কোন জায়গাতে এটা? থালছড়া কল্পতরু বাস, যত্নবাড়ি আগরতলা বাস, নাম্বারটা নাম্বার 1358। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। একটি ধান থেকে দুটি চাল বেরোচ্ছে। ঘটনাটি কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন হীরাছড়া ভিলেজের বাবুরাম উরাংয়ের ধানের ফসলে। এই খবর চাউর হতেই কৌতূহলী জনতা ভিড় জমান বাবুরাম উরাংয়ের বাড়িতে। সংকটের মুখে বাঙালির প্রচলিত প্রবাদ কত ধানে কত চাল। অধিকাংশ সময়ই বাঙালিরা এই প্রবাদ ব্যবহার করে থাকে। কিন্তু কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন হীরাছড়া এডিসি ভিলেজের 5 নং ওয়ার্ডের বাসিন্দা বাবুরাং উরাংয়ের নিজ ক্ষেতে উৎপাদিত ধান এই প্রচলিত প্রবাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে। কারণ বাবুরাং উরাংয়ের উৎপাদিত প্রতিটি ধান থেকেই দুটি করে চাল বেরোচ্ছে। এই ঘটনাটি চাউর হতেই কৌতূহলী জনতা ভিড় করছে বাবুরাং উরাংয়ের বাড়িতে। শুধুমাত্র একটি বা দুটি ধানে নয়, সমগ্র উৎপাদিত ধান থেকেই দুটি করে চাল বেরোচ্ছে। একটি ধানে দুটি চাল বের হওয়ার ঘটনা রাজ্যে নয়, দেশেও বিরল। কারণ এমন কোথাও হলে একটি ধানে হলেও সমগ্র ফসলে কোথাও হয়নি। ধানের এমন ফলনের ব্যাপারে বাবুরাং উরাং জানান, তিনি সাধারণভাবেই এই চাষ করেছেন। এটা কোনো বিশেষ প্রজাতির ধান বীজ ছিল না, সাধারণ বীজই ছিল, যার স্থানীয় নাম বাসন্তী। বাবুরাং উরাং মাছমারা জোনাল ডেভেলপমেন্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মরত। চাকুরির পাশাপাশি নিজ জমিতে ধান ও সবজি চাষ করে বাবুরাং উরাং। নিজ জমিতে ব্যতিক্রমী ফসলের উৎপাদনের ব্যাপারে চিন্তিত বাবুরাং উরাং। স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করেছে বাবুরাং উরাং। আমি এখন হীরাছড়াই বাসিন্দা। আমি এই ধানটি অনেক আগে পাইছিলাম, কিন্তু এটি আমি আর চাষ করতে পারি না। এবার চাষ করিয়া দেখা যায় এটা দুইটা চাউল সবসময় আয়ে। এই কারণে আগ্রহী হয়ে আবার এই ধানটিরে চাষ করলাম। এরপর এগ্রিকালচারে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করছে যে এই চাউল ধানটি কই পাইছেন। এখানেই আমি ধানটা স্বপ্নের মধ্যেই পাওয়া হয়েছিল ধানটি। এর মধ্যে এটা চাষ করিয়া দুইটাই পাওয়া গেছে। আর এখন এই চাষ করার পরে দেখা গেছে পরবর্তীতেও অনেক দুইটাই চাউল আইতেছে। এই কারণে আমি ধানটি চাষ করার পরে এগ্রিকালচারের কাছে সন্ধানী হয়েছে। আপনারা যে ধানগুলি চাষ করেন এর নাম কি স্থানীয়ভাবে? আলাদা কোনো চাউল? বাসন্তী ধান এই ধানের নাম। কি পরিমাণ চাষ করছেন এবার আপনি? এবার চাষ করছি, এত বেশি পরিমাণ বেশি হইছে না, কেজি থেকে 1.5 কেজি ধান পাওয়া গেছে একটা ছড়া থেকে। সবগুলি ধানের মধ্যে কি দুটো করে চাল? সব ধানের মধ্যেই দুইটা চাল থাকে, এর অধিকও থাকে, 3টাও থাকে। তো আপনারা কি এই রকম আপনাদের গ্রামে বা যেখান থেকে ধানগুলি আনছেন এরকম কি আর হয়েছে কারোর সাথে? না, আর তো আমি শুনছি না, আর কোনো জায়গা দেখছিও না। এই ধানটি প্রথম এবার পাওয়া গেছে। আর কৃষি দপ্তরে জানাইছেন, তারা কি কইছে আপনারা? স্যার কইছে ঠিক আছে, এটা ভালো করে চাষ করো, এরপরে আমরাও এটা বাইরে পাঠানোর মানে একটু রিচার্জ করার করবো, বাইরে পাঠাইমু কইছে। যে ধান হয়েছে ধানগুলি কি আপনারা মানে চাউল রান্না করে দেখছেন? রান্না করে আমি নিজে খাইছি। কি মানে চাউলের স্বাদ কিরকম থাকে? একরকমই না একটু অন্যরকম আছে? না, স্বাদ এই যেভাবে খাই ধানের এইভাবেই ধানের স্বাদ হয়। তো আপনি কি চাইতেছেন এখন, মানে এই ধানটা যাতে ভালো করিয়া ফলুক বা সবাই যাতে বীজটা পাক, এটাই আমি চাইতেছি।
বাবুরাম ওরাংয়ের জমিতে এমন ব্যতিক্রমী উৎপাদিত ধানের ব্যাপারে ঊনকোটি জেলার কৃষি আধিকারিক বিজন শর্মা বলেন, ব্যাপারটি দপ্তরের নজরে এসেছে। এ ধরনের ফলনের ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। দপ্তরের তরফে পরীক্ষাগারে পাঠানো হবে এই ধান। তবে এমন ধান পূর্বে দপ্তরের নজরে আসেনি, ফলে পরীক্ষার পরই সঠিক তথ্য জানা যাবে। তিনি আরও বলেন, কৈলাসহর মহকুমার হীরাছড়া গ্রামে একজন কৃষক বাবুলাল ওরাং, উনি নর্মালি প্রতি বছরই আমন ধান চাষ করেন। এইবারও চাষ করেছেন, কিন্তু এইবার দেখা গেল ওনার ধান ক্ষেতে মধ্যে যে ধান হয়েছে হারভেস্টিং এর পরে প্রত্যেকটি ধানের মধ্যে দুটো করে চাল পাওয়া গিয়েছে। উনি প্রথমে সেটা লক্ষ্য করেন এবং একটু ভীত সন্তুষ্ট হয়ে যান। তারপর উনি আমাদের এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর অফিসে সেই ধান বীজ সহ আসেন। তো আমরা দেখতে পাই যে ওনার ধান বীজের মধ্যে প্রতিটি ধানের মধ্যে দুটি করে চাল আছে। জাত সম্পর্কে ধানের উনি ঠিক বলতে পারেননি, সম্ভবত উনি বলেছেন যেটা বাসন্তী নামে কোনো একটা স্থানীয় জাতের ধানের জাত। তো আমরা সেই বীজ সংগ্রহ করেছি ওনার কাছ থেকে। নর্মালি যতটুকু আমরা রিসার্চ সেন্টারে খবর নিয়ে জেনেছি, বিশেষ বিশেষ এক দুটো এরকম হয়তো ভ্যারাইটিয়াল কারণে দুটো হতে পারে, অথবা জেনেটিক মিউটেশনের কারণেও হতে পারে। তাই আমরা আমাদের স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার সার্চ আগরতলাতে স্যাম্পল পাঠাচ্ছি, এবং যদি সেই স্যাম্পল টেস্ট করার পরে পজিটিভ কিছু পাওয়া যায় এবং ভবিষ্যতে সেই ভ্যারাইটিকে ডেভেলপ করা যায়, এবং যে ধানের মধ্যে যে চাল দুটো করে পাওয়া যাচ্ছে সেই চালের যদি বোল্ডনেসটা একটু বাড়ানো যায়, সাইজ একটু উন্নত করা যায়, তাহলে আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটিতে বিপুল ভালো স্কোপ আছে যে অনেক বেশি ইল্ড আমরা বাড়াতে পারবো। তো আমরা আপাতত সেই স্যাম্পল পাঠাচ্ছি, দেখা যাক কি হয়। তবে এখানে ওই বাবুলাল ওরাংকেও আমরা বলেছি ভয়ের কিছু নয়, এটা সায়েন্টিফিক জেনেটিক মিউটেশনের কারণে অথবা ভ্যারাইটিয়াল কারণে হতে পারে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার কল্যাণপুরের ঘিলাতলি এলাকার রাস্তার নদী ভাঙন পরিদর্শনে যান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কিছুদিনের মধ্যেই নদী ভাঙন রোধের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ ঘিলাতলিতে ঘিলাতলি ভায়া তেলিয়ামুড়া রোডে দীর্ঘদিনের নদী ভাঙন অল্প অল্প রাস্তা গ্রাস করে নিচ্ছে খোয়াই নদী। বলা যায় খোয়াই নদী পূর্ব পার অর্থাৎ খোয়াই টু তেলিয়ামুড়া লাইফলাইন ঘিলাতলি সড়ক। নদী ভাঙন রোধ করতে অনেক আন্দোলন, রাস্তা অবরোধ, অনেক কিছু হয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সড়কটি PMGSY এর দখলে, তাই এলাকার মানুষের দাবি মেনে 1.5 কোটি টাকা বরাদ্দ করে PMGSY প্রকল্প থেকে এবং রেগা থেকে বরাদ্দ হয় 38 লক্ষ টাকা। এদিন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জলসম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার নিরোধ শর্মা, PMGSY এর এসি বিমল দাস সহ অনেকেই নদী ভাঙন পরিদর্শনে যান। কয়েকদিনের ভেতর নদী ভাঙন রোধের কাজ শুরু হচ্ছে। খুশি এলাকার মানুষ, গাড়ি চলাচলে সুবিধা হবে। আমরা আজকে দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর ধরে এই নদীর ভাঙন আমরা বিগত সরকারের আমলে বারবার অনুরোধ করছি, আবেদন করছি, তারা কোনো আমাদের সাড়া দিছে না। আজকে বর্তমান যেই সরকার আছে, এই সরকারের আমলে আমরা নতুন বিধায়ক পেয়েছি। এই বিধায়কের কাছে যখন আমরা এই বার্তা পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদেরকে কেন্দ্রীয় বাজেট থেকে একটা বাজেট পেশ করেছে এবং অতি সত্বর আমাদের কাজ শুরু হবে। আজকে এই বিষয় নিয়ে সেটা আমাদের এলাকাতে MLO এসেছে। অ্যাকচুয়ালি এখানে যে কাজটা, এটা হলো PMGSY রোড। PMGSY রোডে এখানে PMGSY যারা আধিকারিক আছেন, এটা কাজটা ওনারাই টেক আপ করবেন। আমি ওয়াটার রিসোর্স সুপার ইঞ্জিনিয়ার, তো আমি এখানে আইসি এই কারণে যে টেকনিক্যাল সাপোর্টটা এখানে কী নেচারের কাজটা হইব এবং করলে পরে এটা জায়গাটা পার্মানেন্টলি এটা সেটেলমেন্ট হইব এবং যাতে ভবিষ্যতে যাতে এই জায়গাটা না ভাঙে, এটার ব্যাপারে আমি একটা উপদেশ দেওয়ার জন্য ওনারা আমার ডাকছেন এখানে। তো এখানে আমরা সিমেন্ট কংক্রিট ব্লক দিয়ে এখানে আমরা কাজ করবো। কাজ মানে এই কাজ করতে গিয়ে মোট কত টাকা লাগবো, এটা PMGSY তারা এটা ঠিক করবেন। আগরতলা গিয়ে বসে তারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসে ওনারা এটা ঠিক করবেন। আর ওনাদের যা বক্তব্য ছিল এখানে যে আগামী ধরেন 15-20 দিনের মধ্যে ওনারা হয়তো কাজ শুরু করবেন, এরকম একটা পজিশনে এসে গেছে। এটা হলো একটা পার্ট। সেকেন্ডলি, এখানে আমরা রেগার থেকে একটা স্যাংশন পেয়েছি 34 লাখের। এখানে আমরা কিছু কাজ আমরা টেক আপ করবো। টোটাল আমরা যে প্রজেক্টটা যেটা বানিয়েছিলাম, এই প্রজেক্টটা ছিল 67 লক্ষ টাকার, কিন্তু আমরা এত টাকা ফান্ড পাই নাই। আমরা এখানে ফান্ড পাইছি DMA থেকে আন্ডার রেগা 34 লক্ষ টাকার। এই 34 লক্ষ টাকার কাজের মধ্যে আমরা টেন্ডার করে মেটেরিয়ালস কম্পোনেন্টটা আমরা
অলরেডি প্রকিউরমেন্টে আমরা স্টেজে আইয়া পড়ছে এবং আমরা আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে এই কাজটা আমরা শুরু করে দেবো। দীর্ঘদিন কতটা এলাকাবাসীর সত্য বাস্তব কথা, এটা আমরা তেলিয়ামুড়া ভাইয়া চেবড়ি হয়ে কুয়াই, তেলিয়ামুড়া টু কুয়াই ভাইয়া চেবড়ি, এটা আমাদের মূল, আমাদের এই নদীর পূর্ব প্রান্তে যে গ্রাম পঞ্চায়েতগুলির মূল সড়ক মেরুদণ্ড বলা যায়, লাইফলাইন। এটা দীর্ঘদিন ধরেই এই একটা অবস্থায় রাস্তাটা প্রায় বন্দর পথে নদী ভাঙ্গনে, কিন্তু আজকে নতুনভাবে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকাবাসী বারবার হওয়ার পর আমি নিজে ওই এখানে আজকে আইসে এসি সাহেব আইসে এক্সিকিউটিভ সাহেব এরা বারবার কথা কওয়ার পর ওনাদেরও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার সঙ্গেই আছেন বিমলবাবু, এরার গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই আজকে আমরা নতুনভাবে এই গিলাতুলি অঞ্চলটারে বাঁচানি সম্ভব হইব এবং আমাদের যে রাস্তার যাতায়াতের যে ব্যবস্থাটা এটাও সঠিক জায়গা পাইব। আজকে আমরা তাদের বক্তব্যের মাধ্যমে এবং সেখানে কথাবার্তার মাধ্যমে যে আমাদের কাছে পেপারস তারা দিয়েছে, সেই পেপারসের মধ্যে আমরা পরিষ্কার এখানে 2টা স্যাংশন আমরা পাইছি পিএমজির থেকে, একদম ডাইরেক্ট সেন্ট্রাল, সেখানে প্রায় 13 টাকা এবং একটা কেএমজি রেগার ডিএম ফান্ডের থেকে এখানে 34 লক্ষ টাকা। এই 2টা কাজ আগামী আমরা চাইছিলাম এই মাসের শেষের দিকে শুরু অনেক, ওনারাও কথা রাখছে শেষের দিকে না পারলেও ফেব্রুয়ারি 5 তারিখের দিকে কাজগুলো শুরু হইব। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর উজ্জয়ন্ত মার্কেট প্রাঙ্গণে যুব মোর্চার উদ্যোগে এক কর্মসূচি সংঘটিত করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো জনগণের কাছে পৌঁছে দিতে বিজেপির যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার উজ্জয়ন্ত মার্কেট প্রাঙ্গণে এক কর্মসূচি সংগঠিত হয়। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে অরুণাচল প্রদেশের তাওয়াং এ যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন বৃহস্পতিবার 17টি কার্যক্রমের সূচনা করেন। তাওয়াং থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখানো হয়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য ও যুব মোর্চার সম্পাদক জয়নাল দাস আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন গত 11-12 দিল্লিতে জাতীয় পরিষদের বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সমস্ত মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, সমস্ত মোর্চাগুলিকে এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকারের, নরেন্দ্র মোদীজি সরকারের কেন্দ্রীয় প্রকল্পগুলি এবং এই ত্রিপুরা রাজ্যে যে নতুন সরকার, নতুন দিগন্ত নিয়ে সরকার কাজ করছে, সেই প্রকল্পগুলি সম্প্রচার মাধ্যমের মোর্চাগুলির মাধ্যমে সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে দেওয়া, বার্তা পৌঁছে দেওয়া এবং আগামী দিনে আবারও লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে জয়ী করে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে পুনরায় ভারতবর্ষের মসনদে পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকেও সেটা যুব মোর্চার কর্মসূচি, সেটা এখানে সংগঠিত হবে। তাই যুব মোর্চার কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সভানেত্রী পুনম মহাজনজি অরুণাচলের তাওয়াং থেকে
আছে আজকে সমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতবর্ষের সমস্ত প্রদেশের যুব নেতৃত্বকে সম্বোধন করবেন। আগামী দিনের ভারতবর্ষে আবারও দ্বিতীয়বারের জন্য একটা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য। যে সরকার ভারতবর্ষের মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে সক্ষম হয়েছে, যে সরকার ভারতবর্ষের মানুষকে সিকিউরিটি দিতে সক্ষম হয়েছে, যে সরকার পাকিস্তানের অন্দরে ঢুকে ভারতবর্ষের সেনাকে খতম করার প্রতিশোধ হিসাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে পেরেছে, সেই সরকারকে ভারতবর্ষের মাটিতে আবারও প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষের সমস্ত যুব মোর্চার সৈনিককে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের সভাপতি সভানেত্রী আজকে পুনম মহাজনজি 17টি কার্যক্রমের সূচনা করবেন অরুণাচলের তাওয়াং প্রদেশ থেকে। আমরা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ এই ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে আপনাদের কাছে বার্তা দিচ্ছি, আমরা ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বাধীন যে সুশাসনের সরকার চলছে, আগামী দিনে তাকে আরো রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকারের জনহিতকর কাজগুলি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য ত্রিপুরার 2টি আসন বিজেপির পক্ষে দিল্লির দরবারে পাঠানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই প্রতিজ্ঞা এবং সংকল্প আমরা এখান থেকে নিয়ে যাব এই বাসনা নিয়ে আজকে এই কার্যক্রম। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ন্যায্য পারিশ্রমিক না পেয়ে ইটভাটার শ্রমিকরা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। বন থেকে মধু সংগ্রহ করে গ্রামে গ্রামে মধু বিক্রি করছে। ন্যায্য পারিশ্রমিক না পেয়ে ইটভাটার শ্রমিকরা মধু সংগ্রহ করে জীবিকা অর্জনে নেমে পড়ল। বহিরাজ্য পশ্চিমবঙ্গের আলিপুরের 3 যুবক, তারা বন থেকে মধু সংগ্রহ করে গ্রামে গ্রামে ঢুকে মধু বিক্রি করছে। এমনই একটি চিত্র ধরা পড়ল বাইখোড়ার মহুরি গ্রামে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাবাকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নিল 2 ছেলে। ঘটনাটি গোলাঘাটি বিধানসভার বরজলা এলাকায়। এই 2 গুণধর ছেলের নাম মতিলাল দেবনাথ এবং প্রদীপ দেবনাথ। জীবিত পিতাকে মৃত বানিয়ে আড়াইগানি জমি হাতিয়ে নিল 2 গুণধর পুত্র। অভিযুক্তরা হল মতিলাল দেবনাথ এবং প্রদীপ দেবনাথ। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন গোলাঘাটি বিধানসভার বরজলা এলাকায়। পিতা বীরেন্দ্র দেবনাথ 2 ছেলের এই জালিয়াতি জানতে পেরে মামলা ঠোকেন বিশালগড় মহকুমা আদালতে। জানা গেছে গৃহকর্তা বীরেন্দ্র দেবনাথের 4 ছেলে। তারা হলো নারায়ণ দেবনাথ, মতিলাল দেবনাথ, হরেকৃষ্ণ দেবনাথ এবং প্রদীপ দেবনাথ। অনেক আগেই পিতা বীরেন্দ্র দেবনাথ তার 4 ছেলের নামে সব জায়গা জমি উইল করে দিয়েছেন। এর মধ্যে অবিবাহিত অবস্থায় হরেকৃষ্ণ দেবনাথ আত্মহত্যা করে। এর কিছুদিন পর মরা ভাইয়ের জমির উপর নজর পড়ে মতিলাল দেবনাথ এবং প্রদীপ দেবনাথের। জায়গা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করে তারা। অবৈধ মুহুরিদের সঙ্গে সলা পরামর্শ করে ভাই হরেকৃষ্ণ দেবনাথের 1075 এবং 962 নম্বরের খতিয়ানের আড়াইকানি জমির চারা ও টিলা জমি নিজেদের নামে ভাগ করে পর্চা বের করে নেয় 2 অভিযুক্ত। তবে বড় ভাই নারায়ণ দেবনাথ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানান পিতা বীরেন্দ্র দেবনাথ। শুধু তাই নয়, এই পর্চা বের করার ক্ষেত্রে বীরেন্দ্র দেবনাথের জালি ডেথ সার্টিফিকেট দেখিয়ে বের করা হয়েছে আরেকটি অবৈধ সার্ভাইভেল। এই সার্ভাইভেল পত্রে বড় ভাই নারায়ণ দেবনাথকেও বাদ দেওয়া হয়েছে। এখানে মতিলাল দেবনাথ এবং প্রদীপ দেবনাথই একমাত্র উত্তরসূরি হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে বিশালগড় মহকুমার শাসককেও। তিনিও এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন। শুরু করেছেন তদন্ত প্রক্রিয়া। এদিকে বৃদ্ধ পিতা বীরেন্দ্র দেবনাথ মরা ছেলে জমি ফিরিয়ে আনতে দ্বারস্থ হয়েছেন আদালতের। আমার ছেলে মতিলাল এবং প্রদীপ তারা মৃত আমার দেহাইয়া সার্ভেলেবেল বাইর করছে, বাইর করিয়া তারা জোরে এগুলি সব কিছু দখল করে খাইতেছে, কিন্তু আমার কাছে যেতে মজা না। আপনি আজকে কার কাছে অভিযোগ করছেন? ডিএম এসডিএম। উনি কি কইছেন? কইছে যেন সরে করব। আমার ব্যাপারটা হচ্ছে কি, ওনার নাম হচ্ছে বীরেন্দ্র দেবনাথ। তো বীরেন্দ্র দেবনাথের ছেলে 3 জন, 4 জন ছেলে আর ওনার মিসেস। ওনার এর মধ্যে 97-এ ওনার এক ছেলে মারা যায়। ওনার জীবদ্দশায় উনি যা সম্পত্তি আছে ওনার, সেই সব সম্পত্তি সমানভাবে উনি ছেলের দ্বারা আগিয়ে দিয়ে দিয়েছেন। এই যে হরেকৃষ্ণ মারা গেল, হরেকৃষ্ণের জীবদ্দশায় সে আরও কিছু সম্পত্তিও ক্রয় করছিল। এবার ওনার মারা যাওয়ার পরে ওনার স্ত্রীও আর নাই, তো স্বাভাবিকভাবে হরেকৃষ্ণ সম্পত্তির মালিক হওয়ার কথা ওনার প্রিয় বীরেন্দ্র দেবনাথের।
কিন্তু ওনার দুই ছেলে প্রদীপ মতিলাল ওরা দুজনের ওনার মৃত দেখাইয়া 1998-এ ওনার বাবাকে মৃত দেখাইয়া সার্ভাইভাল সার্টিফিকেট নিচে এএসডিএম বিশালগড় থেকে নিয়ে হরিকৃষ্ণের যে জায়গাগুলো আছে সব জায়গাগুলো খতিয়ান মানে পর্চা নিজের নামে করে নিছে এবং জায়গা বিক্রি করা শুরু করছে এবং এনজয় করতেছে, জোরে দখল করতেছে। একটা কমপ্লেন করলেন এবং পাশাপাশি উনি ডিএমকেও ব্যাপারটা জানিয়েছেন। আমি ওনার অসহায়তার ব্যাপারটা দেখা আমি আগরতলা থেকে নিজে এই ব্যাপারটা নিজে উদ্যোগ নিয়ে আমার এখানে এই লোকাল বিশালগড়ের ছেলেরাও আমাকে সাহায্য করছে। আমি আইনি এবং অন্যান্য বিভিন্নভাবে ওনাকে সাহায্য করার জন্য আজকে এই বিশালগড় এসেছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। টিআরটিসির সম্পত্তি বেআইনিভাবে দখলকৃতদের থেকে মুক্ত করতে মাঠে নেমেছে টিআরটিসির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। জমি দখলমুক্ত করে চারিদিকে বাউন্ডারি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। টিআরটিসির সম্পত্তি বেআইনি দখলকৃতদের বিরুদ্ধে মাঠে নামলেন চেয়ারম্যান দীপক মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রতিনিধি দলটি কুঞ্জবনস্থিত টিআরটিসির পরিত্যক্ত জমি ঘুরে দেখেন। এই পরিত্যক্ত জমি দীর্ঘদিন ধরে সমাজ বিরোধীদের দখলে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে বৃহস্পতিবার এই উদ্যোগ নেওয়া হয়। জমি দখলমুক্ত করে চারিদিকে বাউন্ডারি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। মহকুমা প্রশাসন থেকে সীমানা পুনর্বিন্যাস করা হয়। পুরনো পরিত্যক্ত ঘরগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে শ্রী মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে টিআরটিসিকে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো জমিগুলো ব্যবহার করে পেইড প্যাকিং জোন করা হচ্ছে। এটা আমাদের একটা রুটিন সফর। টিআরটিসি যে সম্পত্তি আছে এগুলো সারা রাজ্যে যেখানে আছে, আমরা বিভিন্ন সাব ডিভিশনে গিয়েছি, আমি আগেও এখানে এসেছিলাম। তো আজকে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে একটা কমপ্লেন আমাদের কাছে গেছে বিভিন্ন এলাকার থেকে। আমাদের যে এই জায়গাটা আছে যেহেতু বাউন্ডারি নেই, এখানে বিভিন্ন প্রান্ত থেকে সমাজ বিরোধীদের একটা ঠেক হয়েছে এই টিআরটিসির জায়গাটা। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানিয়েছি। আজকে আমরা আমাদের যে জায়গাটা আছে এটা আগে ডিমার্কেট করা আছে, তবুও আমরা কিছু কিছু জায়গায় দেখছি কিছু কিছু লোক বেআইনিভাবে দখল করে আছেন এবং কিছু গাড়ি আমরা লক্ষ্য করেছি এটা আমাদের পার্মানেন্টলি ওরা রাখেন। তো আমরা এটা বন্ধ করব। কাজে আজকে এসডিএম অফিসের লোকরা এসছেন, আমরা ডিমার্কেশন করব, পিলার পোস্টিং করব। পরবর্তী সময় আমরা কিছুদিনের মধ্যে এটা ব্যারিকেড করব চারিদিকে এবং আমাদের এই জায়গাটা নিয়ে আমাদের একটা প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করছি। আমরা এর মধ্যে এটা শুরু করব। আমরা চাইছি, আগেও আপনাদেরকে জানিয়েছি অনেক প্রোগ্রাম আমরা গিয়ে আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন। টিআরটিসি যত জায়গা আছে নতুন সরকার হওয়ার পর বিগত বামফ্রন্টের সময় টিআরটিসিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল তা থেকে আমরা বেরিয়ে আসার চিন্তা করছি। আমরা চাইছি টিআরটিসির সমস্ত সম্পত্তি কাজে লাগিয়ে যাত্রী পরিষেবা অক্ষুণ্ণ রাখা, পুনরায় চালু করা সারা রাজ্যে। পাশাপাশি এলাকার যাতে সুবিধা হয়, এলাকা মানুষের চিন্তা করে আমরা প্রজেক্ট করব যাতে কর্মসংস্থান এবং টিআরটিসির নিজস্ব আয় বৃদ্ধি হয়। আমরা আগামী 3 বছরকে টার্গেট করেছি। 3 বছর আমাদের যত সম্পত্তি আছে টিআরটিসি কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, যাতে সরকারি সহায়তা 3 বছর আমরা চাইব রাজ্য সরকারের কাছে আর্থিক এবং প্রশাসনিক সাহায্য। কিন্তু 3 বছর পর আমরা টিআরটিসি নিজেরাই আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা সমস্ত কাজ পরিচালনা করব। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও চুরির ঘটনা ঘটল চরিলামে। একটি দোকানের বেড়া কেটে নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরের দল। একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার সকালে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পান চরিলাম পুরান বাজারের হার্ডওয়্যার দোকানের মালিক চন্দন দেবনাথ। মঙ্গলবার রাতে দোকানের বেড়া কেটে 9টি পাম্প মেশিন, জলের কল সহ নগদ টাকা নিয়ে যায় চোরের দল। এই দোকানে পরপর 4 বার চুরির ঘটনা হয় বলে জানান দোকান মালিক। একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে চন্দন দেবনাথ জানান, পরপর 4 বার চুরির ঘটনার কোনো সুরাহা করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। এখানে আজকে গতকাল রাত্রে ঠিক কখন চুরি হয়েছে আমরা জানি না। আজকে সকালে দরজা যখন খুলি 8:30টায়, খুলে দেখে গেছে মালপত্র উলট পালট আছে এবং আলমারি, ড্রয়ার এগুলি ভাঙাচোরা অবস্থায় আছে। তো
তারপরে দেখলাম যে আমাদের অনেকগুলি জলের মোটর, ওয়াটার পাম্প এবং ক্যাশ টাকা হাতিয়ে নিয়েছে। তারপরে এর আগেও 3-4 বার এখানে চুরি হয়েছে, কোনোবারই পুলিশ চোর ধরতে পারেনি বা কোনো ধরনের সুরাহা পায়নি। আজকেও পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যথারীতি এসেছে এবং ইনভেস্টিগেশন ওরা করছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।